ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। দর্শক, পশ্চিমবঙ্গে কি শুরু হয়ে গেল একটা বিশাল ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ পরিবর্তন? অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্রের নূতন চাল কি? আসাম মডেলের পর এবার কি পশ্চিমবঙ্গের পালা? বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে? কেন হঠাৎ বলা হচ্ছে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার অর্থ হলো পুরো ভারতকে সুরক্ষিত করা? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কোনো নাটকীয়তা ছাড়াই অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল দৃষ্টিকোণ থেকে গোটা আলোচনাটা করব। আমরা জানব কিভাবে মাঠ পর্যায়ের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী সরাসরি আজ এই অ্যাকশানে অংশ নিচ্ছে এবং পর্দার আড়ালে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক টেবিলে কী ধরনের ঠান্ডা যুদ্ধ চলছে। দেখুন, আসল ব্যাপারটা হলো এতদিন ধরে পশ্চিমবঙ্গে যে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এখন সরাসরি প্রশাসনিক অ্যাকশানে রূপ নিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের নূতন রাজনৈতিক নেতৃত্ব যেভাবে সমন্বিতভাবে এই এজেন্ডা এগিয়ে নিচ্ছেন আজ, তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্তবর্তী অঞ্চলের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ভারসাম্য রক্ষায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। দর্শক, এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ তারিখ দিয়ে আলোচনাটা শুরু করতে হবে। গতকাল 20 মে 2026 একটি অত্যন্ত বড় খবর সামনে আসে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারী গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্য জুড়ে এখন থেকেই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি কঠোরভাবে কার্যকর করা হলো। এই নীতির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভারতের সরকারি নথিপত্র থেকে তাদের নাম মুছে ফেলা এবং সরাসরি তাদের নিজ দেশে ফেরত পাঠানো। দেখুন, আগে নিয়ম ছিল কোনো অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া পার করে তারপর তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা হতো। এই প্রক্রিয়ায় একটা ফাইল ভারত থেকে বাংলাদেশে গিয়ে পৌঁছাতো এবং সেখান থেকে সাড়া আসতে, বাংলাদেশ থেকে সাড়া আসতে প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত সময় লেগে যেত। কিন্তু এই নূতন নীতি অনুযায়ী এই দীর্ঘ আমলাতান্ত্রিক পথ এড়ানো হচ্ছে। এখন রাজ্য পুলিশ মাঠ পর্যায়ে চিহ্নিতকরণের কাজ করবে এবং সরাসরি তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এরপর বিএসএফ সরাসরি বিজেপির সাথে আলোচনা করবে, প্রথমে করে তাদের ফেরত পাঠাবে। যদি বিজেপি তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তবে আসাম মডেলের মতো সরাসরি পুশব্যাক বা সীমান্তে ফেরত পাঠানোর যে পদ্ধতি, সেটা ব্যবহার করা হবে। এই সিদ্ধান্তের পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ এলাকার 27 কিলোমিটার অরক্ষিত অংশ, যেখানে এতদিন কাঁটাতারের বেড়াই ছিল না, সেটা আজ থেকে দ্রুত বেড়া দেওয়ার জন্য বিএসএফের নিয়ন্ত্রণে সরপত করা হয়েছে। আসুন আপনাদেরকে বিষয়টা আরও একটু সহজ করে বোঝাই যে এই পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে। দেখুন, এই যে একটা ত্রিমুখী কৌশলের যে আছে, তার প্রথম ধাপ হলো ডিটেক্ট বা চিহ্নিত করা। এটি করার জন্য পুলিশ ভেরিফিকেশন এবং ভারতের ভোটার তালিকা গভীরভাবে দেখা হবে। এছাড়া রাজ্য সরকারের দেওয়া রেশন এবং অন্যান্য সুযোগ সুবিধার যে ডেটাবেস রয়েছে, সেটা ব্যবহার করে যাচাই করা হবে কারা প্রকৃত নাগরিক আর কারা অবৈধভাবে এই সুবিধা নিচ্ছেন। এরপর দ্বিতীয় ধাপ আসে। দ্বিতীয় ধাপ হলো ডিলিট। একবার কাউকে অবৈধ হিসাবে শনাক্ত করা গেলে তারপর তার ভারতের যে ভোটার তালিকা, সেখান থেকে তার নাম কেটে দেয়া হবে। তার আধার কার্ড এবং বায়োমেট্রিক তথ্য ব্লক করে দেয়া হবে, যাতে সে ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আর নতুন কোনো কিছু পরিচয়পত্র কাজ যাই হোক করতে না পারে। আর শেষ ধাপে হলো ডিপোর্ট বা ফেরত পাঠানো, যার কথা আমি একটু আগেই আপনাদের বললাম। পশ্চিমবঙ্গের পুলিশ ডিরেক্টর জেনারেল এবং হোম সেক্রেটারি ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকার সমস্ত পুলিশ স্টেশনকে এই বিষয়ে স্পষ্ট ও কঠোর নির্দেশনা জারি করেছেন।
দেখুন, এখানে আরেকটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। এই পুরো ক্র্যাকডাউনে কিন্তু ঢালাওভাবে সবাইকে বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে না। এখানে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর একটি বড় ভূমিকা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত অমুসলিম সংখ্যালঘু মানুষ, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন এবং পার্সি, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে চলে এসেছেন, তাদের এই ডিপোর্টেশন পলিসি থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। সিএএ এর অধীনে এই মানুষদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যেটা হলো 2014 সালের 31শে ডিসেম্বর। এই তারিখের আগে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের সম্পূর্ণ আইনি সুরক্ষা দেওয়া হবে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ নতুন নীতি অনুযায়ী শুধুমাত্র যারা এই আইনের আওতার বাইরে রয়েছেন এবং সম্পূর্ণ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতে এই আইন নিয়ে ভারতের রাজনীতিতে তীব্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা হয়েছিল বিগত সরকারের আমলে, এমনকি রক্তপাতের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো নাগরিকত্ব সম্পূর্ণভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বিষয় একটা, যেখানে রাজ্য সরকারের সরাসরি কোনো ভূমিকা থাকে না। ফলে রাজ্য প্রশাসন এখন কেন্দ্রীয় এই সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে এই নীতি বাস্তবায়নের কাজ ফুল শুরু করে দিয়েছে আজ থেকে। দর্শক, এবার আসা যাক বাংলাদেশ সীমান্তে এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে এর তো প্রভাব পড়বে, তাই না? তো এর কি প্রভাব পড়েছে দেখুন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী 2025 সালের মে মাস থেকে 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ প্রায় 2,500 মানুষকে বাংলাদেশে পুশব্যাক করেছে। যদিও এই সংখ্যাটি আনুমানিক বলতে পারেন 1.5 কোটি অনুপ্রবেশকারী, তবে তার তুলনায় খুবই সামান্য হয়েছে। তবুও বাংলাদেশের নতুন সরকার বা বিএনপি নেতৃত্বাধীন প্রশাসন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। ইতিমধ্যে তারা এটিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতের এই যে পুশব্যাক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কিছু মন্তব্যের পর এই যে কূটনৈতিক উত্তেজনা সেটা এখন আরও বৃদ্ধি পেয়েছে। তবে ভারতের পক্ষ থেকেও এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট জবাব দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে অতীতে যখনই ভারতের পক্ষ থেকে প্রমাণসহ তালিকা তৈরি করে বাংলাদেশ সরকারকে পাঠানো হয়েছে যে এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে বসবাস করছেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে বছরের পর বছর ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফাইলগুলো বছরের পর বছর ধরে ধামাচাপা পড়ে থেকেছে। ভারত সরকারের বক্তব্য আজ পরিষ্কার, যদি কূটনৈতিক চ্যানেলে কোনো সাড়া না পাওয়া যায় তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে অন গ্রাউন্ড বা মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশন নিতেই হবে। এখন এখানে দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন পশ্চিমবঙ্গের এই অবৈধ অনুপ্রবেশ রোধ করা ভারতের জন্য এতটা জরুরি? দেখুন, এর পেছনে কয়েকটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কারণ রয়েছে যা আমাদের একটু গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, তবেই পুরো জিনিসটা বোঝা যাবে। প্রথম কারণটি হলো উগ্রবাদ ও উগ্রপন্থার বিস্তার। বাংলাদেশ সীমান্ত দিয়ে হওয়া এই অনিয়ন্ত্রিত অনুপ্রবেশের ফলে ভারতের সীমান্তবর্তী যে জেলা সেগুলোতে এক ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে যে জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ বা জেএমবির মতো নিষিদ্ধ সংগঠনগুলো পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলে তাদের ঘাঁটি গেড়েছে এবং ওখানকার স্থানীয় যুবকদের উগ্রপন্থার দিকে ধাবিত করার একটা চেষ্টা করছে। দ্বিতীয়ত, এটি একটি বিশাল ক্রস বর্ডার নেটওয়ার্ক তৈরি করে। গরু পাচার, জাল রুপি বা জাল নোটের কারবার, অস্ত্র পাচার, তারপরে আপনার মাদকের মতো বিষয়,
এই অপরাধগুলো এই অবৈধ অনুপ্রবেশকারীদের মাধ্যমেই বেশিরভাগ পরিচালিত হয়। সীমান্তের দুপাশেই এদের আত্মীয় সহযোগীরা থাকে, সেটা থাকায় এরা অপরাধ করে সহজেই ওপাশে পালিয়ে যায় এবং আবার পরিস্থিতি ঠান্ডা হলে আবার ফিরে আসে। এই অবৈধ ব্যবসা থেকে অর্জিত অর্থ পরবর্তীতে সন্ত্রাসী অর্থায়নে ব্যবহৃত হয়। তৃতীয় বড় উদ্বেগটি হলো ভারতের কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডোর, বা যাকে আমরা চিকেন স্নেক বলি, তার নিরাপত্তা। পশ্চিমবঙ্গ হলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে সংযোগ রক্ষাকারী একটা গুরুত্বপূর্ণ একমাত্র পথ। এই সংবেদনশীল করিডোর অঞ্চলে যদি বিপুল সংখ্যক অবৈধ মানুষের বসতি গড়ে ওঠে, তবে যে কোনো যুদ্ধ বা সংকটের পরিস্থিতিতে ভারতের সামরিক যাতায়াত ব্যবহার করতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এদের ব্যবহার করতে পারে পুরো দমে। এছাড়া ভারতের নাগরিকদের জন্য তৈরি করা বিভিন্ন, যেমন ধরুন সামাজিক কল্যাণমূলক স্কিম রয়েছে, যেমন ধরুন রেশন, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ইলেকট্রিক, শিক্ষা ব্যবস্থা, এইসবের উপর এই অবৈধ অধিবাসীদের একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তাছাড়া সর্বোপরি 1947 সালের দেশভাগের পর সীমান্তবর্তী অঞ্চলের জনসংখ্যার যে ভারসাম্য বা ডেমোগ্রাফি ছিল, তা এই মাইগ্রেশনের কারণে নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গেছে, যা স্থানীয় আদিবাসী ও মূল আদিবাসীদের রাজনৈতিক ও সংস্কৃতভাবে এক প্রকার কোণঠাসা করে ফেলছে। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার অর্থ হলো ভারতের এই প্রবেশদ্বারকে সুরক্ষিত করা, যাতে এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গকে রুট হিসাবে ব্যবহার করে আসাম, বিহার, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, ভারতের অন্যান্য আর যেসব বড় ডেভেলপ সিটি আছে সেখানে ছড়িয়ে না পড়তে পারে। এখন দর্শক, সবশেষে বলা যায় যে ভারতের পূর্ব সীমান্তে এবং পশ্চিমবঙ্গে এখন যে প্রশাসনিক পরিবর্তন ও আইনি কঠোরতা আমরা দেখতে পাচ্ছি, তা কেবল একটা রাজনৈতিক এজেন্ডা নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার একটা বড় কৌশলগত পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কতটা মজবুত হবে এবং বাংলাদেশ ও ভারতের এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের উপর এর কী ধরনের প্রভাব পড়বে তা তো সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত যে সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের এই নূতন অনমনীয় দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা নূতন অধ্যায়ের সূচনা করছে। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করছেন এই যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই নীতিতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে, তথ্যবহুল মনে হলে ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।